This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। আজ ফলতায় সেবাশ্রয় মডেল ক্যাম্প পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি ছবি উঠে এলো জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সৌরভ গুহর কাছে। সৌরভ, তাকে দেখে সাধারণ মানুষ কাছ থেকে কতটা আপ্লুত? নতুন বছরের 2 তারিখে আমরা দেখেছিলাম ডায়মন্ড হারবার থেকে সেবাশ্রয় প্রকল্প চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা অঞ্চলে 40টি করে ক্যাম্প হবে। ডায়মন্ড হারবারের সেই 40টি ক্যাম্প সম্পন্ন হয়েছে। আজকে থেকে ফলতায় ক্যাম্প হওয়া শুরু হলো। এই ফলতায় আগামী দিনগুলিতে প্রায় 40টি ক্যাম্প অনুষ্ঠিত হবে, যেখানে ডায়ালিসিসের মতো বা গুরুত্বপূর্ণ অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মানুষ পাবেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকারি পরিষেবার থেকেও এই পরিষেবা নিতে বহু মানুষ ভিড় জমিয়েছেন। ডায়মন্ড হারবারের সেই দৃশ্য আমরা দেখেছি। আজকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা বিধানসভায় শুরু হলো সেবাশ্রয় এবং এই মুহূর্তে পরিদর্শনে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌরভ, ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই সেবাশ্রয় যথেষ্টই জনপ্রিয়তা পেয়েছে এবং তুমি যে কথা বলছিলে যে অনেক সময় দেখা গেছে যে ডায়মন্ড হারবারের যে সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তার থেকে অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত ছোট ছোট ক্যাম্পগুলো। তো সেখানে দাঁড়িয়ে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কতটা আশাবাদী আগামী দিনে এই ক্যাম্প নিয়ে, তার কারণ প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। চয়নিকা, একটা খুব কাকতালীয় হলো এই কথাটা সত্যি যে সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সেবাশ্রয় চালাচ্ছেন ঠিক সেই সময়ই কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আরজিকর কাণ্ডের পর আবার স্যালাইন কাণ্ড নিয়ে তোলপাড় উঠেছে। রাজ্য স্বাস্থ্য বিভাগের কাজ নিয়ে তোলপাড় উঠেছে এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সিআইডি তদন্তের ডাক দিয়েছেন। অর্থাৎ দলের সেকেন্ড ইন কমান্ড যখন স্বাস্থ্য ক্ষেত্রে নতুন পরিষেবা দেখাচ্ছেন, নতুন দিশা দেখাচ্ছেন, ঠিক সেই সময়ই কিন্তু রাজ্য সরকারের যে স্বাস্থ্য পরিষেবা তাকে ঘিরে কিছু প্রশ্নচিহ্ন নতুন করে উঠছে। খুব স্বাভাবিকভাবে এই পরিপ্রেক্ষিতে তিনি কিছু বলেন কিনা বা এই পরিপ্রেক্ষিতে সেবাশ্রয় ক্যাম্প থেকে কোনো বার্তা তিনি দেন কিনা নিঃসন্দেহে তাকিয়ে রয়েছে সব মহল। ধন্যবাদ সৌরভ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে। আজ ফলতায় সেবাশ্রয় মডেল ক্যাম্প পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2রা জানুয়ারি আপনাদের মনে আছে ডায়মন্ড হারবারের মাটিতে উদ্বোধন হয়েছিল সেবাশ্রয় প্রকল্পে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সবকটি বিধানসভায় 40টি করে এই ক্যাম্প হচ্ছে। একদিকে যখন সেবাশ্রয় ক্যাম্প করে রোগীদের পরিষেবা দেওয়ার কাজ চলছে, অন্যদিকে ফের রোগী হয়রানির ছবি উঠে আসছে এসএসকেএমে। দীর্ঘক্ষণ রোগীকে ট্রলিতে ফেলে রাখার অভিযোগ। পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন ফুড ডেলিভারি অ্যাপের এক কর্মী। রাতে 2টি হাসপাতাল ঘুরে আরজি করে নিয়ে যাওয়া হয় যুবককে। পা কেটে বাদ দেওয়ার কথা বলেন আরজি করে চিকিৎসকরা। এরপর ওই যুবককে বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবার। খরচ সামাল দিয়ে যুবককে শেষে এসএসকেএমে ভর্তি করা হয়। অভিযোগ, প্রাথমিক চিকিৎসার পর দীর্ঘক্ষণ ট্রলিতে ফেলে রাখা হয় ওই যুবককে। এবার যারা ছিল ওখানে তারা ব্রেন ঘষে ভর্তি করেছিল। ব্রেন ঘষে ভর্তি করে তারপর আবার ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে টেকনো থেকে আবার জিনিতে দিয়ে দিয়েছে। জিনি না গিয়ে নিয়ে ওখানটায় আছে, ওখানে দিয়েছে। ওখান থেকে আবার আরজি করে দিয়েছে। এবার আরজি করে বলছে পা কেটে বাদ দিতে হবে, ডাইরেক্ট বলে দিল। আমি তখন হয়ে গেছি, আনছি বাবা পাটা কেটে বাদ দিয়ে দেবে, ছেলেটা হয়ে গেল, বাচ্চা ছেলে, ভবিষ্যৎটাই শেষ হয়ে গেল। এবার অ্যাপোলোতে রাত্রের মধ্যে 1 লাখ টাকা দিয়ে আগে ভর্তি করতে হবে পয়সার জন্য। রাত্রের বেলায় ওখান থেকে আবার এখানে নিয়ে আসলাম ভোর 4টের সময়। 4টে থেকে 5টা অবধি, 4টে থেকে 10-15 মিনিট দেখেছিল। তারপরে 5টা সাড়ে 5টার সময় গিয়ে বলছে যে এখানে ভর্তি হবে না, বেড নেই। তখন আমি বলছি তাহলে এই টাইমটাই যে আপনারা লস করলেন কেন? ছেলেটা লাট খেয়ে গেল, ছেলেটা সুগার প্রেশার পর্যন্ত কমে গেছে। এখন অপারেশনের লোডটাও নিতে পারবে নাকি জানি না। এখন ভর্তি নিল, এখন বলছে পুরো পা বাদ যাবে, লাইফ শেষ হয়ে গেল। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, আমরা দেখেছি বিগত কয়েকদিন, বলা ভালো কয়েক মাস ধরে এই চিকিৎসা পরিষেবা নিয়ে গোটা রাজ্য তোলপাড়।
তারপরেও কেন হোশ ফিরছে না হাসপাতালগুলোর? দেখো, স্বাভাবিকভাবেই স্বাস্থ্য পরিষেবা নিয়ে কিন্তু আবারও এই ঘটনাকে সামনে রেখে বড়সড় একটা প্রশ্নচিহ্ন সামনে উঠে আসতে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না। শ্যামনগরের বাসিন্দা বছর 38-এর অবিনাশ মাঝি গতকাল খাবার বা ফুড ডেলিভারি করতে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় এবং পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, প্রথমে স্থানীয় একটি সরকারি হাসপাতাল এবং তারপর একের পর এক বেসরকারি হাসপাতাল ঘোরার পর তারা পৌঁছে গিয়েছিল গতকাল রাতেই আরজিকর হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকেরা জানায় যে তার পা এতটাই গুরুতরভাবে আহত হয়েছে যে সেই পা কেটে বাদ দিতে হবে এবং ভালো চিকিৎসার আশায় কিন্তু তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে চলে যায় বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে এবং সেখান থেকে এতটাই চিকিৎসার খরচ এতটাই ব্যয়বহুল হবে বলে জানানো হয়। তার পরবর্তীতে ভোর 4টে নাগাদ ওই পরিবার তারা আহত অবিনাশকে নিয়ে এসে পৌঁছয় SSKM হাসপাতালের ট্রমা কেয়ারে এবং সেখানেই কিন্তু আরও মারাত্মক অভিযোগ সামনে উঠে আসছে যে প্রাথমিক চিকিৎসার পর ভোর 4টে থেকে প্রায় 5টা 5:30 পর্যন্ত ওই একই অবস্থাতে ফেলে রাখা দেওয়া ছিল। এমনকি 5টার পরে গিয়ে জানানো হয় যে এখানে বেড নেই, ভর্তি নেওয়া হবে না। কোনো রকমই কিন্তু কোনো চিকিৎসা এই 4টে থেকে 5টা পর্যন্ত হয়নি প্রাথমিক চিকিৎসা বাদে এবং তারপর 9টা 9:30 পর্যন্ত ট্রলিতেই এই আহত অবস্থাতেই অবিনাশ মাঝি তাকে নিয়ে তার পরিবারের সদস্যরা ছিলেন এবং সেক্ষেত্রে তাদের যেটা অভিযোগ যে এই যে দীর্ঘ সময় কোনো চিকিৎসা তার যে হয়নি, তার পরবর্তীতে কিছু সময় আগে 9:30টার পরে চিকিৎসকরা তাকে ইতিমধ্যেই তাকে ভর্তি নিয়েছেন, এমনটাই আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি এবং সেক্ষেত্রে তার পরিবারকে জানানো হয়েছে যে তার অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেক্ষেত্রে তার যে বা পা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল সেই পাটি হাঁটুর নিচ থেকে কেটে সম্ভবত বাদ দিতে হবে। স্বাভাবিকভাবেই অত্যন্ত দুঃখজনক ঘটনা। স্বাভাবিকভাবেই পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই খবর শোনার পর তারা যেটা অভিযোগ করছেন যে এই যে ভোর 4টের সময় তারা SSKM হাসপাতালে ট্রমা কেয়ারে নিয়ে এসেছিলেন আহত অবস্থায় অবিনাশকে, তারপর থেকে যদি তার চিকিৎসাটা যথাসময়ে শুরু হতো, কারণ দীর্ঘ সময় তার পা থেকে রক্তক্ষরণ হয়েছে এবং তার ফলেই কিন্তু এখন আর তার এই পাটিকে সুস্থ করা সম্ভব হচ্ছে না। কোথাও গিয়ে তারা কিন্তু চিকিৎসা পরিষেবার দিকেই কিন্তু আঙুল তুলছেন। যন্ত্রণাও পেয়েছে এতক্ষণ ধরে। প্রশ্ন তো ওঠে যে তাহলে কি করছিল হাসপাতাল কর্তৃপক্ষ, কেন দীর্ঘক্ষণ এইভাবে ট্রলিতে তাকে ফেলে রাখা হলো? পরিস্থিতিকে নজর রাখো সুপ্রিয়। এদিকে SSKM এ চিকিৎসাধীন 3 জনেরই অবস্থা এখনো আশঙ্কাজনক। আপনারা জানেন 20 স্যালাইন কাণ্ডে গ্রিন করিডোর করে 3 প্রসূতিকে নিয়ে আসা হয়েছিল SSKM এ। ITU এ চিকিৎসাধীন নাসরিন খাতুনকে ভেন্টিলেটর থেকে বার করা সম্ভব হয়েছে। মাম্পি সিং এখনো CCU তে ভেন্টিলেশনে রয়েছেন। আজ ফের 3 জনের চিকিৎসা সংক্রান্ত একটি রিপোর্ট পর্যালোচনা করবে মেডিকেল বোর্ড। যদিও আপনারা এই কথাও জানেন যে কোনো ধরনের কিন্তু বুলেটিন SSKM এর পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। আমরা একটু জানার চেষ্টা করব এই 3 রোগীর বর্তমানে শারীরিক পরিস্থিতি কেমন, জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সৌরভের কাছে। সৌরভ, কোনোভাবে কি জানা যাচ্ছে যে এই 3 জনের দেহে যে সংক্রমণ ছিল বা যে ব্লাড টেস্ট করানো হয়েছিল, ইউরিয়া, ক্রিয়েটিনিন, তারপর ডায়ালিসিস প্রয়োজন কিনা বা তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন? দেখো, যে 3 জন ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, তাদের 3 জনের সংকট কাটেনি, 3 জনই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবে একটা সামান্য অগ্রগতি তুমি বলতে পারো যে নাসরিন খাতুন, যিনি ITU চিকিৎসাধীন ছিলেন, তাকে ভেন্টিলেটর থেকে বার করানো সম্ভব হয়েছে। মাম্পি সিং এখনো ভেন্টিলেশনেই রয়েছেন। মিনারা বিবি, তারও অবস্থা কার্যত একই রকম রয়েছেন। ভেন্টিলেটর থেকে বার করানো হলেও চিকিৎসকেরা যে খুব বেশি আশাবাদী হচ্ছেন সেটা একটা আশাবাদী হচ্ছেন তা নয়, তার সেটার একটা বড় কারণ যে এই ধরনের রোগীর ক্ষেত্রে কখন তার শারীরিক অবস্থার অবনতি হবে সেটা বলা খুব মুশকিল, কারণ যেহেতু সংক্রমণ এখনো রয়েছে এবং ডায়ালিসিস, তাদেরকে নিয়মিত ডায়ালিসিস দিতে হচ্ছে। অ্যাসিডোসিস, ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলোর উপর নির্ভর করে নিয়মিত তাদেরকে ডায়ালিসিস দিতে হচ্ছে। সেই দিক থেকে দাঁড়িয়ে পর চিকিৎসকরা বলছেন যে এখনই তারা বলছেন না যে অবস্থার উন্নতি হয়েছে, সংকট এখনো কাটেনি। কিন্তু নতুন করে কোনো অবনতি হয়নি। ধন্যবাদ সৌরভ। স্বাস্থ্য ভবনে জমা পড়ল মামনি রুই দাসের ময়না তদন্তের রিপোর্ট। রিপোর্টে উল্লেখ করা হয়েছে সেপটিক শকের, একাধিক অঙ্গ বিকলের কথাও রয়েছে। মৃতদেহের নমুনা সংগ্রহ করে ভিসেরার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা মিলবে বলে মত বিশেষজ্ঞদের। এত ঘটনার পর প্রশ্ন তো ওঠে, কার গাফিলতিতে প্রসূতি মৃত্যু?
অনুসন্ধানে মেদিনীপুর মেডিকেলে গেল সিআইডি টিম। দায় কার জানতে সুপার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহ হাসপাতালের বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। যদিও সিআইডি তদন্তে আস্থা নেই মৃত প্রসূতির পরিবারের, তারা চাইছেন সিবিআই তদন্ত হোক। সিবিআই চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠিও দিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ইনভেস্টিগেশনের জন্য বলেছি accountability will be fixed and those found responsible or guilty action will be taken against them. মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু অনুসন্ধানের দায়িত্ব সোমবার সিআইডিকে দেয় রাজ্য সরকার। মঙ্গলবারই ডিএসপির নেতৃত্বে অকুস্থলে সিআইডি টিম। হাসপাতালে সিসিটিভি ফুটেজ, ওটি রেজিস্টার থেকে চিকিৎসা সংক্রান্ত নথি দিনভর খতিয়ে দেখলেন তদন্তকারীরা। হাসপাতালে স্ত্রীরোগ বিভাগের 2 সিনিয়র ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাছাড়াও স্ত্রীরোগ বিভাগের প্রধান আরএমওর সঙ্গেও কথা বলেন অফিসাররা। জিজ্ঞাসাবাদ করা হয় হাসপাতাল সুপার, 2 পিজিটি, 4 নার্সকে। কোথায় গাফিলতি তা বিস্তারিত জানার চেষ্টা করেন অনুসন্ধানকারীরা। ভবানী ভবন সূত্রে খবর, সবকিছু খতিয়ে দেখে মুখ্য সচিবের কাছে রিপোর্ট জমা দেবে সিআইডি। কার বিরুদ্ধে এফআইআর রুজু হবে সিদ্ধান্ত হবে এই রিপোর্টের ভিত্তিতেই। অনুসন্ধানের জন্য তারা যেমন বেশ কিছু তথ্য সংগ্রহ করে, ঠিক একইভাবে সুপার জয়ন্ত কুমার রাউত তার ঘরেও আসে। মূলত 2 জন আরএমও, 4 জন নার্স ও 2 জন পিজিটি তাদের সঙ্গে কথা বলেন সিআইডির এই দল। আপনি তো ছিলেন স্যার? না, আমি সিআইডির অফিসে যাইনি। আপনার নামটা স্যার? আমি যখন যদিও মৃত প্রসূতির পরিবারের অভিযোগ, এত বড় ঘটনার পরেও প্রশাসন তাদের পাশে দাঁড়ায়নি, তাই সিআইডিতে আস্থা নেই। তারা সিবিআই চাইছেন। না, আমরা ভরসা রাখতে পারছি না। আমরা চাইছিলাম সিবিআই তদন্ত হোক, এই বিষয়টা পুরোটা সিবিআই তদন্ত হোক, ভালোভাবে নিখুঁতভাবে দেখা হোক, কেন আমাদের এই দুধের শিশুগুলোকে মা হারা হতে হলো। শুধু পরিবার কেন, স্যালাইন কাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপিও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি লিখেছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ভারত সরকারের যিনি স্বাস্থ্যমন্ত্রী মাননীয় জেপি নাড্ডাজি মহাশয়কে আমি পত্র লিখেছি। তৃণমূল কংগ্রেসের যারা ফোঁড়েরা দালালরা আছে, তারা রোজগারের জন্য এই কোম্পানিকে এবং এই ওষুধ কারবার ব্যবহার করছে। পশ্চিম বাংলাতে যে স্বাস্থ্যের এমার্জেন্সি চলছে, আপনি হস্তক্ষেপ করুন আর ইমিডিয়েট এটা সিবিআই তদন্তের জন্য আমি আবেদন জানাই। আমাদের রাজ্যে সিআইডি তদন্ত করে বহু রেজাল্ট পাওয়া গেছে, কিন্তু সিবিআই তদন্ত করে রেজাল্ট পাওয়া যায়নি। এখন যদি তার পরিবার মনে করে যে সিআইডি তদন্ত চেয়ে সিবিআই তদন্তই বেটার, তারা সিবিআই তদন্তের জন্য তারা যেখানে যাওয়ার দরকার সেখানে যাক। সব মিলিয়ে স্যালাইন বিতর্কে চাপ বাড়ছে রাজ্যের ওপর। প্রস্তুতকারক সংস্থাকে কর্ণাটক সরকার ব্ল্যাকলিস্টেড করার পরেও এই রাজ্যে ওই সংস্থার তৈরি স্যালাইন ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়। তারপরেও কি করে এই ঘটনা ঘটল, প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আগামী বৃহস্পতিবার প্রথম মামলা হিসেবে হবে শুনানি। মেদিনীপুর থেকে সুশোভন ও দেবব্রত রিপোর্ট, TV9 বাংলা। এদিকে আজ আবারও মেদিনীপুর মেডিকেলে সিআইডি মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দীর রুমে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিআইডির তদন্তকারী আধিকারিকরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। কি ছবি উঠে আসছে? দেখো, গতকালের পর আজ ফের কিন্তু সিআইডি টিম মেদিনীপুর মেডিকেল কলেজে। গতকাল যেমন আমরা দেখেছিলাম যে মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারের রুমে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন, আজকে কিন্তু সকালবেলায় 2 সদস্যের একটি টিম ইতিমধ্যেই ঢুকে গেছে এবং পরবর্তী ক্ষেত্রে এবং জাস্ট এক্ষুনি সিআইডি টিমের আরো কয়েকজন আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে আসলেন এবং ইতিমধ্যে সুপার মেডিকেল কলেজের প্রিন্সিপালের চেম্বারে তারা এসেছেন এবং সেখানেও সুপার রয়েছেন এবং প্রয়োজনীয় প্রত্যেককে কিন্তু ডেকে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই মেদিনীপুর মেডিকেল কলেজের সিআইডি টিমের জিজ্ঞাসাবাদের জন্য তারা বাইরে থেকে যেমন এসছেন এবং পাশাপাশি আরএল সেলাইন, যে সেলাইন নিয়ে কিন্তু অভিযোগ উঠেছিল, সেই সেলাইনের বোতল নিয়েও কিন্তু ডাক্তারদেরকে দেখা গেছে ডাক্তারকে দেখা গেছে দাঁড়িয়ে থাকতে প্রিন্সিপালের চেম্বারের বাইরে। কেননা তাদের বক্তব্য যে জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু সমস্ত কিছু নিয়ে আসা হচ্ছে এবং প্রয়োজনীয় পরবর্তী ক্ষেত্রে যাদেরকে যে সমস্ত ডাক্তারদের সাথে কথা বলতে চাইবে সিআইডি তাদেরকে কিন্তু প্রিন্সিপালের চেম্বারে এখানে ডাকা হবে এবং প্রিন্সিপাল চেম্বারের অপোজিটে যে বোর্ড মিটিং এর রুম রয়েছে সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে বলে যেটা আমরা জানতে পারছি। ধন্যবাদ দেবব্রত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবব্রত সরকারের সঙ্গে। আজ আবারও সিআইডির প্রতিনিধি দল মেদিনীপুর মেডিকেলে গতকাল গিয়ে তারা ডাক্তার, নার্স
বিভিন্ন দফতরের বিভিন্ন কর্মীদের সঙ্গেও কথা বলেন। স্যালাইন, অক্সিটোসিন কি কারণে মৃত্যু হয়েছে তার তদন্তভার এই মুহূর্তে গ্রহণ করেছে সিআইডি। আপনারা জানেন যে মুখ্য সচিব প্রেস মিট করে জানিয়ে দিয়েছিলেন যে তদন্তভার দেওয়া হচ্ছে সিআইডিকে। যদিও মামনি রুই দাস তার পরিবার সিআইডির এই তদন্তের উপর ভরসা রাখতে পারছেন না। তারা বলছেন যে না, আমরা সিবিআই তদন্ত চাইছি এবং গতকালের পর আজও কিন্তু নিয়ম মাফিক সিআইডির তদন্তকারী দল পৌঁছে যায় মেদিনীপুর মেডিকেলে। শুরু হয়েছে বাঘাযতীনের ফ্ল্যাট ভাঙার কাজ। গতকাল রাতে কিছুটা কাজ হয়েছে, সকাল থেকে এলাকার মানুষের ভিড়। এইভাবে চোখের সামনে ফ্ল্যাট ভেঙে পড়া দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। সবার একটাই প্রশ্ন, কিভাবে বেআইনিভাবে জলাভূমি ওপরেই গড়ে উঠল এই ফ্ল্যাট। চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন ঘটনাস্থলে সোমা। সকাল থেকে ফ্ল্যাট ভাঙার কাজ কি শুরু হয়েছে, কি ছবি উঠে আসছে? হ্যাঁ দেখো, এই মুহূর্তে ফ্ল্যাট ভাঙার যে কাজটা সেই কাজটা শুরু করেছে পুরসভা। একদিকে সকালে আমরা দেখলাম, একদিকে যেমন স্থানীয় বাসিন্দারা অর্থাৎ এই ফ্ল্যাটের যারা বাসিন্দারা তারা এই ফ্ল্যাটের সামনে এসছেন এবং তারা কিন্তু একটা কথাই বলছেন, যেহেতু তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে, প্রমোটারের বিরুদ্ধেও থানায় অভিযোগ করা হয়েছে, কিন্তু তারা যেটা বলছেন যে তাদের দোষটা কোথায়, তারা যখন এই ফ্ল্যাটটি কিনেছিলেন সেটা বৈধ কি অবৈধ সেটা তারা কিন্তু জানতেন না। এবং তারা এটাই বলছেন যে তারা তো পুরসভাকে ট্যাক্স দিচ্ছেন, ইলেকট্রিকের লাইন রয়েছে, যে জলের লাইন সেই জলের লাইনও হয়েছে, তবে কেন তাদেরকে অভিযোগ করা হচ্ছে বা তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, এই বিষয়টি তারা বলছেন। অপরদিকে আরেকটি বিষয় দেখলাম যে ঘটনাস্থলে গতকালও আমরা দেখেছি এখানকার বর্তমান যিনি কাউন্সিলর মিতালি ব্যানার্জি তিনি যেমন এসেছেন এবং বিগত দিনে যিনি এখানকার কাউন্সিলর ছিলেন দেবাশিস মুখোপাধ্যায় আরএসপি তিনিও এখানে এসেছেন। এই বাড়ি ভাঙা বা এই যে ফ্ল্যাট ভাঙাকে ঘিরে কিন্তু একটা রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আমরা এখন ঘটনাস্থলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দেবব্রত মজুমদার যিনি এখানকার বিধায়ক, পাশাপাশি যিনি কাউন্সিলর রয়েছে মিতালি ব্যানার্জি তিনিও কিন্তু এই ঘটনাস্থলে এখানে বসে এই যে ফ্ল্যাট ভাঙার কাজটি হচ্ছে সেই ফ্ল্যাট ভাঙার কাজে কিন্তু তারা এখানে রয়েছেন এবং তারা সামনে থেকেই এটা করাচ্ছেন। অপরদিকে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বামেদের তরফ থেকে একটি বিক্ষোভ মিছিল এখানে করা হলো, বিক্ষোভ দেখানো হলো, কারণ মিতালি ব্যানার্জি গতকাল বলেছিলেন এই ফ্ল্যাটটি যখন তৈরি হয়েছে তখন এখানকার কাউন্সিলর ছিলেন দেবাশিস মুখোপাধ্যায় আরএসপি, অর্থাৎ বামেদের কাউন্সিলর ছিলেন, তিনি কিন্তু কিছুই জানতেন না, এরকমভাবে কিন্তু তিনি তার বিষয়টি তিনি এড়িয়ে গেছেন। অপরদিকে দেবাশিস মুখোপাধ্যায় সহ বামেদের যারা রয়েছেন কর্মীরা তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ দেখে বলছেন যে এই ফ্ল্যাটটি যখন হচ্ছিল বা এই এলাকায় এই বাঘাযতীন বিদ্যাসাগর কলোনিতে যে সমস্ত এই ধরনের বেআইনি ফ্ল্যাটগুলো হচ্ছে সেগুলোতে বাধা দিয়েছিলেন দেবাশিস মুখোপাধ্যায় এবং তাকে কিন্তু শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। তিনি কিন্তু সেটা আমাদের একেবারেই ক্যামেরার সামনে বলছেন এবং বলছেন বেআইনি ফ্ল্যাট যেগুলো তৈরি হচ্ছে তিনি বাধা দিয়েছেন, তারপরেও কিন্তু এই ফ্ল্যাটগুলো তৈরি হয়েছে। এবং আরেকটি বিষয় যেই বিষয়টি নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন অবশ্যই উঠছে যে পুরসভা যখন বলছে যে না কোনোভাবে আগেকার যে দিনে এই কলোনি এলাকায় যে স্যাংশন করা হতো বা স্যাংশন করার কোনো নিয়মই ছিল না সেরকম বক্তব্যও কিন্তু আমরা শুনেছি, কিন্তু পুরসভার তরফ থেকে ট্যাক্স নেওয়া হতো। এই যে ট্যাক্স নেওয়ার বিষয়টি সেই বিষয়টি নিয়ে কিন্তু স্থানীয় যারা বাসিন্দা অর্থাৎ এই ফ্ল্যাট যাদের ভেঙে পড়েছে এখন অসহায় অবস্থার মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এই একটা বিষয় নিয়েই প্রশ্ন তুলছেন। তারা বলছেন এখন তারা অসহায়, তাদের মাথার ওপর থেকে ছাদ চলে গেছে, তারা এখন কি করবেন। অনেকেই কিন্তু রয়েছেন যারা তাদের বাড়িতে বৃদ্ধরা রয়েছেন তাদের নিয়ে ভাড়া বাড়িতে চলে গেছেন এবং পাশের বাড়িটি যেই বাড়ির ওপরে এই ফ্ল্যাটটি ভেঙে পড়েছে সেই বাড়ির যিনি মালিক তিনিও কিন্তু বলেছেন তিনি তো কোনো পুরসভার আইন লঙ্ঘন করেননি, তাহলে তার বাড়িটাও একটা কথা শোনা বলো, সেটা হচ্ছে যে ফ্ল্যাটটা ভেঙে পড়েছে তার কথা তো বাদ দিচ্ছি, কিন্তু আশেপাশে দুটো ফ্ল্যাট এখনো হেলে রয়েছে, সেখানকার বাসিন্দাদের জন্য কি ভাবনা চিন্তা করা হচ্ছে? তার কারণ আর কিছুদিন বাদে তো তারাও মাথার উপর ছাদ হারাতে চলেছে। হ্যাঁ দেখো, যে আমরা যে ছবিটা দেখালাম, দেখো যে মূল যে ফ্ল্যাটটা ভেঙে পড়েছে এবং যেই বাড়িটার একতলা একটা বাড়ি সেই বাড়িতে চিট ধরেছে এবং সেই বাড়ির বাসিন্দাদের কিন্তু বলা হয়েছে পুরসভার তরফ থেকে যে তাদের ওখান থেকে সরে যাওয়ার জন্য। সেটাই বলছি যে এখানে যিনি রয়েছেন এই বাড়ির যিনি মালিক রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে বলছেন যে তার বাড়িটাও ভেঙে ফেলা হবে, ফলে এই দায়টা কার? তার বাড়িটাও ভেঙে ফেলা হবে, অর্থাৎ ফ্ল্যাটটা
ছাদটা যে বাড়ির ওপরে ভেঙে পড়েছে সেই বাড়িটা ভেঙে ফেলা হবে এরকমই কিন্তু বলা হচ্ছে। এবং পুরসভার তরফ থেকে এই ফ্ল্যাট ভাঙার যে কাজটা সেই কাজটা শুরু হয়েছে। রাজনৈতিক বিতর্ক রয়েছে পুরো। তবে দেখো যেই প্রশ্নটা বারবারই উঠছে এবং যেই প্রশ্নটা নিয়ে রাজনৈতিক বিতর্ক, যে একদিকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মিতালি ব্যানার্জি, অপরদিকে আগের যিনি কাউন্সিলর ছিলেন তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার জমানায় নাকি এই আবাসন তৈরি হয়নি, কিন্তু স্থানীয় বাসিন্দারা পাল্টা দাবি করছেন মিতালি বন্দ্যোপাধ্যায়ের সামনেই তৈরি হয়েছে এই আবাসন। কর্পোরেশনের লোকজন প্রত্যেক দিন এখানে দেখছে, কিন্তু তাদের বিনা পারমিশনে বা কর্পোরেশন এটাকে কিভাবে পাশ কাটিয়ে চলে গেল, এখন এইটাই আমাদের হচ্ছে কোটি টাকার প্রশ্ন। তবে খেতে বসেছিল ওই সময় হুড়মুড়িয়ে বাড়িটা পরে, শুধু ওইখানে আটকে গেছে বলে ওদের প্রাণটা মানে বেঁচে গেছে। চারতলার যে ঢালাই যারা বিল্ডিং যারা করলো, জোর করে করলো, আমরা তীব্র এটার নিন্দা করেছিলাম, কিন্তু জোর করেই তখন শাসক দলের কাউন্সিলর এই ঘটনাটা মানে করতে তাকে সাহায্য করেছিল প্রমোটার। এটা 2012-13 ঘটনা। মিতালি ব্যানার্জি কাউন্সিলর ছিল। এ দায় কার? এ দায় অবশ্যই নিতে হবে শাসক দলের, পুরসভাকে নিতে হবে, যাদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটলো। সম্পূর্ণ ক্ষতিপূরণের দাবি আমরা করব, তার জন্য আমরা মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। চারতলার পারমিশন দেওয়া হয় না? আমি দেই না, আমি তো এই ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর। কত তলা পর্যন্ত এখানে? আমি 3 তলা পর্যন্ত করে, কিন্তু 3 তলা করলেও তাকে পারমিশনটা নিতে হয়। 10 সালে আমি কাউন্সিলর ছিলাম এই ওয়ার্ডে, কিন্তু 10 সালের আগে তো হয়েছে বাড়িটা। আমি তো 2010-এর আগে হয়েছে বলছে, তাই ওরা তো বলছে 12 বছর হ্যান্ডওভার 10-এর আগে শুরু হয়েছে, 10-এরও আগে। লিফটিং এর যে কাজ চলছিল তার অনুমতি নেওয়া হয়েছিল? লিফটিং এর কাজের অনুমতি? না, বললাম না, বিন্দুমাত্র জানতে পারিনি। প্লাস্টিক দিয়ে ঘিরে কাজটা করছে। আরে এটা 2012 সালের, এই অঞ্চলের সমস্ত মানুষ 2014 হ্যান্ডওভার। আমি কাউন্সিলর 15 সাল থেকে কোনো বেআইনি ছাত্ররা নির্মাণ করতে দেইনি, ভেঙে দিয়েছি। কাঠমারি, তোলাবাজি এদের লক্ষণ। মাটি খুললেই টাকা আর তোলা অনুযায়ী তোলা, এই কালচার 2010 থেকে চালু করেছিল এখানে। তার পরিণাম এটা। আমরা পদত্যাগ দাবি করছি দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরের এই ঘটনার জন্য। আমরা তার অ্যারেস্ট দাবি করছি। ফের নতুন করে বাঘের আতঙ্ক রাইকা পাহাড় সংলগ্ন কেশরা, নেকড়া, লাউপাল, উদলবনি সহ একাধিক গ্রামে। কিছুদিন আগেই এখানে জিন্নাত ছিল, এবার সেখানেই ঘাঁটি গেড়েছে বেলপাহাড়ির বাঘ। মঙ্গলবার বেলপাহাড়ির মনিয়াজি জঙ্গল থেকে ইউটার্ন নিয়ে বাঘ আবারও সেই পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা জঙ্গলে প্রবেশ করে। পুরুষ বাঘ হন্যে হয়ে খুঁজছে তার মহিলা সঙ্গী জিন্নাতকে, অন্তত এমনটাই অনুমান। মঙ্গলবার রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় বেলডুংরি পাহাড়তলিতে মেলে বাঘের অসংখ্য পায়ের ছাপ। গোটা বিষয়টি নজরে রেখেছেন বন দপ্তরের পাশাপাশি সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের বিশেষ প্রশিক্ষিত সদস্যরা।